দুপুর 12:30টায় জাংকুকের বন্ধুরা তেদের বাড়িতে পৌঁছালো। জাংকুক আর সুবিনের সঙ্গে আলাপ শেষে তেকে ডেকে পাঠানো হলো। জাংকুকের সঙ্গে এক মগে কফি খেতে বাধ্য হয়েছিল তে। এরপর থেকে তীব্র লজ্জায় গাল দুটো রঙিন হয়ে উঠেছে তার। প্রথম আলাপে বিরক্ত লাগা মানুষটার প্রতি যে সীমাহীন ভালো লাগা তৈরি হচ্ছে টের পেল সে। এই ভালো লাগা ভালোবাসায় রূপ নিতে আর কতক্ষণ, না জানি ধমকা হওয়ার মতো কখন ছুঁয়ে দেয় এই হৃদয়। বসার ঘরে বন্ধুদের সঙ্গে জাংকুক বসে। জাংকুকের এক পাশে বসে সুগা, অন্য পাশে বসে আয়ু, জেনি, জেহোপ, ইউনু ওরাও কাছাকাছি বসে। সকলে জাংকুকের দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে, কারণ সুগা জাংকুককে জিজ্ঞেস করলো, কি বন্ধু, বিয়ে করে কেমন ফিলিংস হচ্ছে? কেমন যেন সবকিছু ভাল লাগছে দোস্ত। কেমন ভাল লাগছে সেটা বল। কবুল বলার পর থেকে ওকে আমার বউ লাগছে। আরে গাদার হাড্ডি, ও তো তোর বই। আসলে আমি বোঝাতে পারছি না। বোঝাতে হবে না, শুধু বল বিয়ে করতে তো রাজি ছিলি না। রাজি না থাকা সত্ত্বেও বিয়ে করে কেমন লাগছে? ভালো লাগছে দোস্ত। ওকে শুধু আদর করতে মন চাচ্ছে। ও অনেক লক্ষ্মী। স্তব্ধ মুখে স্থির চোখে তাকিয়ে বলা জাংকুকের এহেন কথা শুনে সকলেই নিচু কণ্ঠে একসুরে বলে উঠল, এই ওটা কে রে দোস্ত? তোদের ভাবি। ও ভাবি। সুগা খোঁচা দিল জাংকুকের পেটে। তৎক্ষণাৎ সম্বিত ফিরে ফেল জাংকুক। সকলে মিলে এবার তাকে খেপাতে উদ্যত হতেই সহসা উপস্থিতি ঘটল তের। ট্রেতে 6টা শরবত ভর্তি গ্লাস নিয়ে এসে সালাম দিল তে। ওরা সকলের বিস্ময় হয়ে তাকালো তের দিকে। কালো রঙের সোনালি পাড়ের শাড়ি পরিহিত শ্যামবর্ণা মেয়েটিকে দেখে কেউ অপছন্দ করতে পারল না, বরং সকলেই মুগ্ধ হলো তার গোলগাল মুখশ্রীর মিষ্টি হাসিতে। টি টেবিলের উপর ট্রে রাখলো তে। সুগারা সালাম ফিরিয়েছে। আয়ু উঠে এসে তের কাঁধ জড়িয়ে বলল, আমি আয়ু, জাংকুকের বান্ধবী। জেনি সহ বাকিরাও পরিচয় দিল। তে সৌজন্যতা মিশিয়ে তাকালো, হাসলো। আয়ু টেনে নিয়ে জাংকুকের পাশে বসিয়ে দিল তাকে। জেনি ট্যাপ ট্যাপ করে বেশ অনেকক্ষণ তাকিয়ে থেকে বলল, জাংকুকের মায়া দেবী। আয়ু হেসে বলল, জাংকুকের চিরকালের সঙ্গী। সেটা তো আমরা সবাই জানি, উপমা দিতে না পারলে চুপ থাক। সুগার দিকে চোখ রাঙালো আয়ু। তে লজ্জায় আড়ষ্ট হয়ে বসে রইল। ওরা শরবত নিল। জাংকুক নিজেরটা নিতে গিয়ে তের দিকে তাকালো। নিজের জন্য আননি কেন? জাংকুকের নিচু কণ্ঠ বাকিরা না শুনলো, সুগা শুনলো। মিটিমিটি হাসতে থাকলো সে। তে স্তত বোধ করে বলল, আমি খাবো না, আপনারাই খান। আমিও খাবো না। কিরে জাংকুক, এখনই ফিসফিস করিস? হঠাৎ ইউনুর কথা শুনে সকলের নজর জাংকুক আর তের দিকে পড়লো। তে শ্বাসরোধ করে বসে। জাংকুক মুচকি হেসে সোজা হয়ে বসলো। কিছু জবাব দেবে এমন সময় দুম করে কারেন্ট চলে গেল। থেমে গেল অনবরত ঘুরতে থাকা বৈদ্যুতিক পাখা। জ্যৈষ্ঠ মাসের গরম যেন কয়েক সেকেন্ডে গা জ্বলে উঠলো। উফস, কি যে গরম। তে সহসা উঠে দাঁড়িয়ে বলল, আমাদের এদিকে এই সময় কারেন্ট খুব ডিস্টার্ব করে। আপনারা বারান্দায় এসে বসুন, প্রকৃতির হাওয়া পাবেন। তের মিষ্টি কণ্ঠের সুন্দর সমাধান পেয়ে সকলে গিয়ে বারান্দায় পাতা চেয়ারে বসলো। চুপিসারে সুগা জাংকুককে বলল, শাড়ি পরেছে, একান্তে কিছু প্রশংসা করিস। কি প্রশংসা করব? হট লাগছে। সুগা বাঁকা হেসে বলল, এখনই এসব কেন বলবি গাধা? আগে ইমপ্রেস কর, একে অপরের প্রতি মুগ্ধতা বাড়া। সুগার কথা শুনে তের দিকে তাকালো জাংকুক। তে আয়ুর সাথে কথা বলে উঠে যাচ্ছিল। সুগা পুনরায় বলল, চলে যাচ্ছি, ডাক দে। একটু দূরে গিয়ে দাঁড়িয়ে প্রশংসা কর। কেমন টাইপের প্রশংসা সেটা বল ফার্স্ট। এই শালা, এটা কি আমিও বলে দিব? বউ কি আমার? বিয়ে কি আমি করেছি? জাংকুক ভ্রু কুচকে তাকালো। ওকে নিয়ে দূরে দাঁড়াবি, কথাবার্তা বলবি, এরপর মনোযোগ দিয়ে ওর দিকে তাকাবি। মন দিয়ে আগাগোড়া দেখার পর মন থেকে যা আসবে তাই বলে দিবি। যদি অনুভূতি আসে তবেই বলবি, অনুভূতি না আসলে বলার দরকার নেই। যা, ট্রাই কর গিয়ে। সুগার পরামর্শ নিয়ে তেকে ডাকলো জাংকুক। সবার সামনে ডাকাতে লজ্জা বাড়লো তের, তবুও এগিয়ে গেল। ভর দুপুরে বাইরে কড়া রোদ, তাই বিশাল বারান্দার ওপাশে গিয়ে দাঁড়ালো জাংকুক। কয়েক মুহূর্ত পরে তে এসে পাশে দাঁড়ালো। সুগার কথা অনুযায়ী জাংকুক মনোযোগ দিয়ে তাকালো তের দিকে। অতি সাধারণভাবে দাঁড়িয়ে আছে তে। শ্যামলা মুখে টানা টানা মায়াবী চোখ দুটোতে শুধু গাঢ় করে কাজলের প্রলেপ লাগানো। কাজল কালো ওই আখি যুগলে হারাতে বাধ্য হলো জাংকুক। বুঝে উঠতে পারলো না এত অল্প সময়ে তার বক্ষস্থলে সূক্ষ্ম টান পড়ে কেন। রোজের জন্য তো কখনো এমন অনুভূতি হয়নি। তের মুখে কি আছে এমন? এই চোখ দুটোতে কি জাদু আছে? এমন লাগছে কেন? কেন হচ্ছে এমন অনুভূতিতে সিক্ত? কোন দুই বদলে এত অল্প সময়ে এই গভীর অনুভূতির সৃষ্টি? তে তাকিয়ে আছে জাংকুকের দিকে। জাংকুক কি তাকে জরুরি কিছু বলতে ডাকলো? কি ভাবছে এত? কি বলবে? খুব দরকারি কিছু কি? তের বুকের ভেতর অজানা ভয়ে কাঁপতে শুরু করলো। সরল দৃষ্টিতে তাকিয়ে রইল অনিমেষে।
যে দৃষ্টিতে ভয়ানকভাবে আক্রান্ত হয়ে পড়ল জাঙ্কুক। আচম্বিতে তার বুকের গহীন বন থেকে বেরিয়ে এলো এক নৈসর্গিক বাক্য। ও হে মায়াবিনী, দ্বীপ্রহরের রৌদ্রোজ্জ্বল এই ক্ষণে কাজল রঙে আবৃত তোমার মায়াবিষ্ট আখি যুগলে কি হলো আমার মরণ। তার ব্যক্তিগত ডায়েরিতে স্থান পেল তাকে উদ্দেশ্য করে বলা জাঙ্কুকের প্রথম নৈসর্গিক বাক্যটি। একবার, দুবার, বারবার, অসংখ্যবার বিড়বিড়িয়ে বাক্যটি আওড়ালোতে। নিজের ঘরে নাজুক মুখে বসে মুচকি মুচকি হাসছে সে। কিছুক্ষণ আগে দুপুরের খাবারের পর্বের সমাপ্তি ঘটেছে। জাঙ্কুক গেছে তার বন্ধুদের নিয়ে বাড়ির সামনে হাঁটাহাঁটি করতে। সুযোগে এক রাস অনুভূতি বুকে চেপে ছুটে এসেছে নিজের ঘরে। ডায়েরিতে লিপিবদ্ধ করে রাখলো শব্দের বুননে তৈরি হওয়া ঐদ্রাঞ্জলিক সেই বাক্যটি, যা তার হৃদয় কুহরে আটকে গেছে জন্মান্তরের জন্য। মিনিট 5 পরে দরজায় কড়া পড়লো। শুনতে পেল আয়ু আপুর ডাক। তে আসবো? বিছানার পাশের টেবিলে ডায়েরি রাখলো তে। ধাতস্থ হয়ে উঠে দাঁড়িয়ে বলল, জি আপু আসুন। প্রথমে আয়ু ঢুকলো, তারপর জেনি। তে ওদের বসতে বললে বিছানায় বসলো ওরা। তোমাদের এদিকে 201 গম্বুজ মসজিদ হচ্ছে তো, ঝটপট রেডি হয়ে নাও, আমরা এখন ওখানে যাব। আর কি রেডি হবে? রেডি তো, আমি যাব। আমরা যাচ্ছি, তুমি যাবে না? উফ তে, এটা কোন ধরনের প্রশ্ন? জলদি তৈরি হও তো। তে বেশ ইস্তত বোধ করতে লাগলো। জেনি আয়ুকে ইশারায় কিছু বলতেই আয়ু আশ্চর্য মুখে বলল, তুমি এত সংকোচ করছো কেন? কোনো সমস্যা? বাবা আর আঙ্কেলকে বলতে হবে তো, আমি গিয়ে বলে আসি। আয়ু বিস্মিত হলো। তে বেরিয়ে যেতে উদ্যত হতেই হাত টেনে ধরলো সে। বাবা, সত্যি তুমি লক্ষ্মীমন্ত মেয়ে তো। শোনো, 2 আঙ্কেলই অনুমতি দিয়েছে। তাছাড়া আরাম আঙ্কেল তোমার শ্বশুর হলেও সে অন্য ধারার মানুষ। ধীরে ধীরে তুমি নিজেই টের পাবে, সে কখনো তোমাকে পুত্রবধূ হিসেবে ট্রিট করবে না। তে আর কিছু বলতে পারলো না। তৈরি হওয়ার মধ্যে শুধু চুল আঁচড়ে ঠোঁটে ব্রাউন নুট কালার লিপস্টিক লাগালো। এরপর হ্যান্ড পার্স আর ফোন তুলে বলল, আমি তৈরি আপু। আয়ু সঙ্গে সঙ্গে সুগাকে কল করলো। সুগা রিসিভ করলে বলল, কি ভাই হেলথ মিনিস্টার, আপনার 40 মিনিট হাঁটা হয়নি? আবারও ভাই? সুগার মাথা ধপধপ করে উঠলো। ইচ্ছে করলো আয়ু ঠোঁট জোড়ায় ইনজেকশন পুশ করে সারা জীবন অবশ করে রাখতে, যেন আজ এই মুহূর্ত পর থেকে ওই মুখে আর তাকে ভাই ডাক শুনতে না হয়। সমবয়সী বন্ধু হয়ে জীবনটা তেজপাতা হয়ে যাচ্ছে। না পারছে মনের অনুভূতি জানাতে, আর না পারছে সহ্য করতে। এর মধ্যে ভাই উপায় করে বুকের ভেতর রক্তক্ষরণ ঘটিয়ে দিচ্ছে। ক্রোধের বশে কিছু শক্ত কথা বলতে গিয়েও নিজেকে নিয়ন্ত্রণ করে ফেলল সুগা। চোখ বন্ধ করে 2 বার ঘন নিঃশ্বাস ছেড়ে গম্ভীর কণ্ঠে বলল, আরো 15 মিনিট। আমার গম্ভীর কণ্ঠ শুনে আয়ু হকচকিয়ে গেল। মনে মনে বলল, এই সুগাটার আজ কি হয়েছে? তে রেডি, আমরা বেরোচ্ছি, তোরা সামনে আছিস তো? বলে ফোন কেটে দিল সুগা। আয়ু ভ্রু কুঁচকে জেনিকে বলল, এই জেনি, সুগার কি হয়েছে রে? কি আবার হবে ওর? জানি না, মনে হচ্ছে মেজাজ দেখিয়ে কথা বলছে মনে হচ্ছে, কিন্তু সত্যি না। এসব ছাড় তো, চল এবার। জেনি আয়ুর হাত টেনে ধরে নিয়ে গেল। ওদের পেছন পেছন চলল তেও। সুগার গাড়িতে ড্রাইভার সিট সহ মাত্র 5 জন যাওয়া যাবে, অথচ মানুষ 7 জন। তাই গাড়ি রেখে অটো করে 8 কিলোমিটার দূরে অবস্থিত মসজিদ দেখতে গেল ওরা। ভেতরের সিটে জাঙ্কুক আর তের পাশাপাশি, আর তের পাশে জেনি। মধ্য সিটে সুগা আর আয়ু। অটোওয়ালার এক পাশে ইউনু, অন্য পাশে জিহোক। বেশ গল্প সল্প করতে করতেই পৌঁছালো ওরা। মসজিদের সামনে এসে মাথায় কাপড় তুললো তে। তাকে দেখে আয়ু আর জেনিও মাথায় কাপড় তুললো। এরপর সকলে মিলে ভেতরে চলে গেল। মসজিদের ভেতরে গিয়ে 20 মিনিট সময় কাটিয়েছে ওরা। এরপর নিচে নেমে ডান পাশের দোকানগুলো ঘুরে ঘুরে দেখতে লাগলো। ফুচকার দোকান দেখেই আয়ু চট করে সুগার হাত চেপে ধরলো। দোস্ত, ফুচকা খাবো। আয়ুর ধরে রাখা হাতটার দিকে তাকিয়ে সুগা শীতল দৃষ্টি নিক্ষেপ করলো। এগুলো ভালো হবে না, অস্বাস্থ্যকর লাগছে। হাত ছেড়ে মেজাজ খারাপ করার স্বরে আয়ু বলল, ধুর, তুই ভাই একটা নিরামিষ। সুগাকে কথাটা বলে জাঙ্কুককে বলল, এই জাঙ্কুক, চল তো ফুচকা খাই। জাঙ্কুক তের দিকে তাকালো। ফুচকা খাবে? নাজুক মুখে মাথা নাড়ালো তে। জেনি আয়ুর পেটে মৃদু গুঁতো দিয়ে বলল, দেখেছিস কাণ্ড? কি বলবে এরা? একদিন আগেও দুজনের সম্পূর্ণ অপরিচিত ছিল। মাথা তুলে হাসলো আয়ু। এরপর প্রায় দৌড়ে চলে গেল ফুচকার দোকানে। তেকে নিয়ে জাঙ্কুক এগোলো। গম্ভীর মুখে ধীর পায়ে চলতে থাকা সুগাকে তাড়া দিয়ে জাঙ্কুক বলল, জোরে হাঁট। সুগা হাঁটার গতি আরো কমিয়ে দিলে জাঙ্কুক পুনরায় ডাকলো 2 বার। সুগা ইশারায় বলল, এখানেই আছি, তোরা খেয়ে আয়। পকেটে 2 হাত গুজে মৃদু পায়ে ঘুরে ঘুরে দোকান দেখতে লাগলো সুগা। দেখতে পেল ইউনু আর জেহব তসবি টুপিওয়ালার দোকানের সামনে দাঁড়িয়ে নিজেদের মধ্যে কিছু একটা আলোচনা করছে ওরা।
বাঁকা হেসে সে চলে গেল জেহব আর ইউনুর কাছে। দেখলো ওরা দুজন 1000 প্রতির দুটো তসবিহ কিনে নিজেদের মধ্যে কিছু আলোচনা করছে। সুগা গিয়ে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তসবিহ কার জন্য? ইউনু দাঁত কেলিয়ে হাসলো, নিউ ম্যারিড কাপলদের জন্য। বাবাজাকে খেয়ে গেল সুগা, মানে একটু পরেই বুঝবি। তেরা ফুচকা খেয়ে বেরিয়ে আসতে ইউনু গিয়ে সামনে দাঁড়ালো, দুটো তসবিহ দুজনের হাতে ধরিয়ে দিয়ে বলল, হ্যাপি ম্যারিড লাইফ দোস্ত, হ্যাপি ম্যারিড লাইফ ভাবি। তে আর জাঙ্কুক সহ প্রত্যেকেই ভীষণ অবাক হলো। এই প্রথম এমন কিছুর সম্মুখীন হলো তারা। আজ থেকে প্রতিদিন সকালে ঘুম ভাঙার পর তসবিহ পড়বে দুজনে। কি জমবে বলো তো? এবারে জাঙ্কুক টের পেল ইউনুর দুষ্টুমি, কিন্তু তে খুব সিরিয়াস হয়ে তাকিয়ে রইল। ইউনু তার দিকে তাকিয়ে বলল, প্রতিদিন 1000 বার জাঙ্কুক জাঙ্কুক জপ করবে। এরপর জাঙ্কুকের দিকে তাকিয়ে বলল, আর তুই? তে তে দেখবি তরতর করে মুহাব্বত বাড়বে। তীব্র লজ্জায় মাথা নত করে ফেলল তে, আরক্ত হলো তার কপল দই। জাঙ্কুক চোখ রাঙিয়ে তসবিহ ফেরত দিতে নিলে তে বাদ সেরে নরম স্বরে বলল, থাক না, উপহারের জিনিস ফেরত দিতে নেই। সকালে বিস্ময় চোখে তাকালো। সুগা বাঁকা হেসে চোখ ফিরিয়ে নিল ওদের থেকে। বুঝলো তে মেয়েটা অসাধারণ, আঙ্কেলের পছন্দটা মারাত্মক, কিন্তু জাঙ্কুককে নিয়ে চিন্তা হচ্ছে। জাঙ্কুক ঠিক থাকবে তো? ঘন ঘন গার্লফ্রেন্ড বদলানো ছেলেটা এক তেতে আটকাবে তো? বাকিরা নিজেদের মধ্যে দুষ্টমি আর জাঙ্কুক তেকে খেপাতে ব্যস্ত। ঘুরোঘুরি শেষ করে চলে যাবার সময় সকলেই আগে হাঁটছিল, আর তে আর জাঙ্কুক পিছু পিছু। ভিড় ঠেলে বেরোতে বেশ বেগ পেতে হচ্ছিল ওদের। পরিস্থিতি বুঝে আচমকা জাঙ্কুক তের হাত ধরলো, আগলে নিয়ে বেরিয়ে গেল রাস্তায়। তে স্তব্ধ মুখে তাকিয়ে রইল জাঙ্কুকের পানে। শরীর জুড়ে শিরশির অনুভূতিতে সিক্ত তার। হৃদ স্পন্দনের গতিও বাড়ছে অস্বাভাবিকভাবে। বন্ধুরা অটোতে বসে দেখলো নববিবাহিত বন্ধুর মনোমুগ্ধকর দৃশ্যটি। সকলে একসুরে বলে উঠল, মাশাআল্লাহ মাশাআল্লাহ। গোধূলি লগ্ন, আকাশের অবস্থা সুবিধার না। তেদের বাড়ি থেকে বিদায় নিল 5 বন্ধু। তে জোরাজুরি করছিল একদিন থেকে যেতে। তের বাবা মাও বেশ জোর করলো থাকতে। সকলেই বাড়ির বাহানা দিয়ে বিদায় নিল। তবে তেকে কথা দিয়েছে সে জাঙ্কুকদের বাড়িতে যাওয়ার পর অবশ্যই তার সঙ্গে দেখা করবে সবাই। তাছাড়া তে যদি তাদের কলেজে ভর্তি হতে পারে তাহলে তো কথাই নেই। এই ব্যাপারটা অবশ্য সুগা মাথায় রাখলো। ভোরবেলা জিনের কল পেল নামজুন। জিমিনের জ্বর হয়েছে। আরো একদিন কক্সবাজারে কাটানোর কথা থাকলেও মেয়ের ভয়াবহ জ্বর হওয়াতে ফিরে আসছে জিন। ভোর 6টায় রওনা দিয়েছে তারা। এখন বাজে 6:45। স্ত্রীর ফোন কল পেয়ে নামজুন ঘামতে শুরু করলেন। মেয়ের জ্বর নিয়ে সে দুশ্চিন্তা করছে না। স্ত্রী MBBS ডক্টর, ছেলে মেডিকেল স্টুডেন্ট। সে দুটো ক্লিনিকের মালিক। তাই সামান্য জ্বর নিয়ে চিন্তা করার মানুষ সে নয়। তার চিন্তা হচ্ছে তেকে নিয়ে। জাঙ্কুক আর তের আইনগতভাবে বিয়ে হয়নি। অবিলম্বে ছেলে মেয়ে দুটো রেজিস্ট্রি করাতে হবে। জিন সাংঘাতিক দাম্ভিক একজন মহিলা। আইনগতভাবে ছেলে মেয়ে দুটোর হাত এক না করলে জিন এই সম্পর্ক কখনোই মেনে নিবে না। যখন জানতে পারবে তে আইরিনের মেয়ে, তখনকার পরিস্থিতি কি ঘটবে ভাবতেই শিউরে উঠলেন। বুক ধরপড়িয়ে উঠল নামজনের। এক নিমেষে যেন দিশারা হয়ে উঠলেন মানুষটা। ভেবেছিলেন জাঙ্কুক আর তেকে নিয়ে আজ ধীরে সুস্থে এই বাড়ি থেকে বিদায় নেবেন। এরপর কোর্টে গিয়ে ছেলে মেয়ে দুটো রেজিস্ট্রি করিয়ে তারপর বাড়ি ফিরবেন। কিন্তু জিনের ফোন তার সমস্ত পরিকল্পনা ওলটপালট করে দিয়েছে। তাড়াতাড়ি নিজের ব্যাগপত্র গুছিয়ে জাঙ্কুককে ডাকতে লাগলেন তিনি। জাঙ্কুক, এই জাঙ্কুক। বাবার অস্থির চিত্রের ডাক শুনে ভেগরে ঘুমানো জাঙ্কুক ধরপড়িয়ে উঠে বসলো। চোখ দুটো ডলে বলল, কি হয়েছে বাবা? জিমিনের জ্বর হয়েছে। তোর মা কক্সবাজার থেকে 6টায় রওনা দিয়েছে। তাড়াতাড়ি ব্যাগপত্র গুছিয়ে নে, আমরা এক্ষুনি ফিরে যাব। স্তম্ভিত মুখে ঠায় বসে রইল জাঙ্কুক। বুকের ভেতর ধরাস ধরাস শব্দে মুখরিত হয়ে উঠল তার। গা কাঁপুনি দিয়ে উঠল। মেরুদণ্ড বেয়ে নিশ্চিত হলো সে জল। শুকনো ঠোঁট দুটো জিভ দিয়ে ভিজিয়ে নিল তৎক্ষণাৎ। থমথমে কণ্ঠে বলল, তের কি হবে বাবা? ব্যস্ত ভঙ্গিতে ঘর ছাড়তে উদ্যত হয়ে থেমে গেল নামজুন। তের জন্য ছেলের দুশ্চিন্তার ছাপ দেখে প্রচন্ড খুশি হলেন তিনি। কিন্তু সেই খুশিটাকে আড়াল রেখে বললেন, কি আবার হবে? ছেলের বউকে সঙ্গে করেই তো ফিরবো। তুই তৈরি হয়ে নে। আমি সুবিনার তেকে বলে আসি দ্রুত তৈরি হতে। 10টার মধ্যে কোর্টে পৌঁছাতে হবে আমাদের। 11টার মধ্যে তোদের রেজিস্ট্রি করাবো। আর শোন, সুগাকে কল করে দ্রুত চলে আসতে বল। বেলা 11টায় জাঙ্কুক আর তের রেজিস্ট্রি সম্পন্ন হলো। সামাজিক আইনি দুইভাবেই তে এখন মিসেস জিয়ন। এই খুশিতে সুগার আইউ গিয়ে পোড়া বাড়িতে নাম করা 3 কেজি চমচম নিয়ে এলো। উকিলকে 1 কেজির প্যাকেট দিয়ে বাকি 2 কেজি সহ সকলে বেরিয়ে এলো কোর্ট থেকে। উদ্দেশ্য সুগাদের বাড়িতে যাওয়া।
কোর্ট চত্বর থেকে বেরিয়ে গাড়িতে উঠলো সুগা। আয়ু জাঙ্কুক আর টেকে নিয়ে একসঙ্গে এগুচ্ছে। হঠাৎ পেছন থেকে আরেম ডাকলো, জাঙ্কুক, তেমা, এদিকে এসো। ওরা তিনজনই থেমে গেল। আয়ু টের পেল নবদম্পতির সঙ্গে একান্তে কথা বলবেন আঙ্কেল, তাই মৃদু হেসে তেকে বলল, আমি গিয়ে গাড়িতে বসছি, তোমরা এসো। আয়ু চলে গেল। নামজুন ছেলেকে কোর্ট চত্বরের ডান পাশে নিয়ে গেলেন একান্তে কিছু কথা বলতে, আর সুবিন মেয়েকে নিয়ে গেলেন বাম পাশে। অল্প সময় অনেক বড় বড় ঘটনা ঘটে যাচ্ছে, ভবিষ্যৎ উপরওয়ালার হাতে। তবুও নিজেদের চেষ্টায় ত্রুটি রাখা উচিত নয়। কর্মফল বলেও একটি কথা দুনিয়াতে জীবিত থাকে। নামজুন জাঙ্কুককে বললেন, জাঙ্কুক, এই মুহূর্তে আমি তোকে বেশি কিছু বলতে পারবো না বাবা, কিন্তু আমার বিশ্বাস তোরা দুজন খুব শীঘ্রই সত্যিটা জানতে পারবি। আজ থেকে সব দায়িত্ব তোর আর আমার। অনেক বছর আগে আমাকে দিয়ে যে পাপ করতে বাধ্য করা হয়েছিল, আজ থেকে সে পাপের বোঝা কমতে শুরু করবে। এর জন্য সম্পূর্ণ অবদান তোর বাবা। এক বাবার মাধ্যমে হয়েছিলাম পাপী, আজ আরেক বাবার মাধ্যমে পাপ থেকে মুক্ত হলাম। যাকে কথা দিয়ে কথা রাখতে পারেনি, আজ বহু বছর পর তার সবচেয়ে মূল্যবান সম্পদকে আগলে রাখার দায়িত্ব আমার ঘাড়েই পড়ল। নিয়তির খেলায় শেষ হাসি আমিই হাসতে পারলাম। এক মুহূর্ত চুপ করে জাঙ্কুকের কাঁধে হাত রেখে পুনরায় নামজুন বললেন, আল্লাহ যা করেন তার পেছনে বান্দার কোনো না কোনো মঙ্গল লুকিয়ে থাকে। আজ আমি বুঝতে পারছি, সেদিন ওই ঘটনা না ঘটলে আজকের মঙ্গলটি হতো না। তাই আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ জাঙ্কুক, অনেক। এদিকে সুবিন মেয়েকে বললেন, তেমা, একসময় এই পৃথিবীতে আইরিন সব থেকে বেশি বিশ্বাস আর ভরসা করতো নামজুনকে, কিন্তু নিষ্ঠুর বাস্তবতা, কঠিন পরিস্থিতি ওদের সম্পর্কে দেয়াল তুলে দিয়েছিল। সে দেয়ালে আইরিন আমার স্ত্রী হয়ে ওঠে ভালোবাসার মানুষও। ওর প্রকাশ্য সুখ আর গোপন যন্ত্রণা খুব কাছ থেকে দেখেছি আমি জানি রাগ অভিমান শেষে নামজুনের প্রতি ওর ভালোবাসার গভীরতা। সব সময় মনে রাখবি, মা বাবা যা করেছে তোর ভালোর জন্যই করেছে। বাবা যা করেছে পরপারে থাকা মা এতে সব থেকে বেশি খুশি, কারণ তার চোখের মণিকে আমি তার সবচেয়ে ভালোবাসার মানুষটির হাতেই তুলে দিলাম। আজ তে জানতো তার মায়ের একজন প্রাক্তন ছিল, কিন্তু আজ একদম পরিষ্কার হয়ে গেল সেই প্রাক্তনই নামজুন, অর্থাৎ তার শ্বশুরই তার মায়ের প্রাক্তন। সহসা চমকে গেল তে। তাই যদি হয়, নামজুন আঙ্কেলের সঙ্গে বাবার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হলো কিভাবে? সে তো জানতো তারা কলেজ বন্ধু। তৎক্ষণাৎ মনে পড়লো তার বাবা ছিল তার মায়ের সিনিয়র ভাই, অর্থাৎ বাবা মার নামজুন আঙ্কেল একই কলেজের স্টুডেন্ট ছিল। কিন্তু মায়ের সঙ্গে বাবার বিয়ে কিভাবে হলো? নামজুন আঙ্কেল মাকে ঠকিয়েছিল বলে? এমন কোনো কথা তো শুনেনি। তাহলে কি কঠিন পরিস্থিতির জন্য সব হয়েছে? অসংখ্য প্রশ্নে জর্জরিত হয়ে রয় তে আর জাঙ্কুক। তারা উভয়ই বুঝতে পারে বাবা মায়ের জটিল অতীত রয়েছে। সেই জটিল অতীত স্পষ্টভাবে জানতে উদ্গ্রীব হয়। দুজনকে সান্ত্বনা দেওয়া হয় এই বলে যে একদিন সব জানতে পারবে। এখন তোমরা ছোট, আরো বড় হও, তারপর এসব বড় বড় জটিল বিষয়গুলো সম্পর্কে জানতে পারবে।